বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য। বিজ্ঞান ক্লাসে আজকের আলোচনার বিষয় পৃথিবী ও মহাকর্ষ, চ্যাপ্টার 7। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ বিষয়টা কি সেটা আগে প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি। অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে আমি একটু পয়েন্ট আকারে লিখি। অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তু। 2 নম্বর পয়েন্ট যদি আমরা লিখি, মুক্তভাবে পড়তে হবে, অবশ্যই মুক্তভাবে পড়ন্ত কোন বস্তু, মুক্তভাবে পড়ন্ত কোন বস্তু বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হারকে, মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। তাহলে দেখো 3টা পয়েন্ট এখানে। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণকে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলা হয়। তো আমরা অভিকর্ষজ ত্বরণের কে কি দিয়ে প্রকাশ করা হয়? অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করে ছোট হাতের জিবি। অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করে ছোট হাতের জিবি। আর যদি এটা গাণিতিক ভাবে আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি অভিকর্ষজ ত্বরণ জি সমান সমান বেগ বাই সময়। বেগ বৃদ্ধির হারকে, হারকে মানে হলো সময় দিয়ে ভাগ করতে হবে, সময় দিয়ে ভাগ করতে হবে। কাকে? বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধিকে সময় দিয়ে ভাগ করতে হবে। সেটাই হলো অভিকর্ষজ ত্বরণ। আর আমরা একটু জেনে রাখি যে বেগের একক হলো, বেগের একক হলো মিটার পার সেকেন্ড, বেগের একক হলো মিটার পার সেকেন্ড, আর সময়ের একক সেকেন্ড। সুতরাং এই সেকেন্ড যদি উপরে উঠে ফেলি তাহলে হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং অভিকর্ষ ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণের একক কত? মিটার পার সেকেন্ড স্কয়ার। এইভাবে লেখা যায় অথবা এইভাবে লেখা যায়, মিটার পার সেকেন্ড স্কয়ার। এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায় মিটার পার সেকেন্ড স্কয়ার, এইভাবে লেখা যায়। ঠিক আছে? তো এই আমরা অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা এবং একক প্রকাশ জানলাম। এখন আমরা চলে যাব একটা প্রশ্নে, যে প্রশ্নটা সমাধান করলে তুমি এই অধ্যায়ের অনেক কিছু বুঝতে পারবে। প্রশ্নটা হলো এরকম: অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটা ব্যাখ্যা করো। প্রশ্নটা অন্যভাবেও থাকতে পারে, অথবা আমি অথবা লিখে দিচ্ছি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই দুই ভাবে তোমার প্রশ্নটা থাকতে পারে।
তো দেখো আমরা আগের ক্লাসে গত ভিডিওতে আমি তোমাদেরকে নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে বলছিলাম। নিউটনের মহাকর্ষ সূত্রটা ছিল এরকম, দেখো F সমান G m1 m2 বাই d স্কয়ার। এই সূত্রটা এখানে কাজে লাগবে, আমি একটু লিখে রাখলাম। তো গত ক্লাসে যারা এই নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে জানতে পারেন আমার ভিডিওটা দেখে নিবে, তাহলে এটা সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পারবে। এখন আমি চলে যাচ্ছি এই প্রশ্নে। তো প্রশ্ন অ্যানসার করতে হলে তোমাকে দেখো অভিকর্ষ ত্বরণ হলো তোমার পৃথিবীর সাথে সম্পর্কিত। ধরলাম, আমি ধরে নেই, মনে করি পৃথিবী ভর বড় হাতের m। ধরলাম যে পৃথিবীর একটা ভর মাপা হয়েছে, ভরটা কত m ধরে নিলাম আমরা, ঠিক আছে। পৃথিবী বা পৃথিবীর নিকটে কোনো বস্তু, পৃথিবীর নিকটস্থ কোন বস্তুর ভর ধরে নিলাম ছোট হাতে m, আর পৃথিবী ও বস্তুটার মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম, পৃথিবী ও বস্তুর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম r। পৃথিবী আর পৃথিবীর নিকটস্থ কোনো বস্তু আমরা দুইটা ধরে নিলাম, পৃথিবীর সাথে পৃথিবীর ভর ধরে নিলাম m, বস্তুর ভর ধরে নিলাম ছোট হাতের m, পৃথিবী ও বস্তুর মধ্যবর্তী দূরত্ব r। তাহলে আর পৃথিবী ও নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে পৃথিবী বস্তুর মধ্যে একটা কি থাকবে, একটা বল কাজ করবে, একটা বল, কারণ প্রত্যেকটা বস্তুই একে অপরকে কি করে, আকর্ষণ করে। সুতরাং পৃথিবী ও বস্তুর মধ্যকার আকর্ষণ বলটা আমরা ধরে নিলাম পৃথিবী ও বস্তুর মধ্যকার আকর্ষণ বল আমরা ধরে নিলাম F। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা কি দেখতে পারি, দেখো নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে মহাকর্ষ সূত্র মতে আমরা কি প্রয়োগ করতে পারি, দেখো এই সূত্রটার সাথে আমরা একটু মিল করার চেষ্টা করি। বল F সমান, দেখো আমার ওইখানে দুইটা বস্তু ছিল, একটা ছিল m1 একটা m2, কিন্তু এখানে একটা বস্তু হলো পৃথিবী যার ভর m, একটা g দিতে হবে ধ্রুবক, যার ভর m, আর একটা বস্তু হলো যে কোনো একটা বস্তু হলো ছোট হাতের m, দুইটা বস্তু গুণফল, আর এখানে দূরত্বটা ছিল d, কিন্তু এখানে দূরত্ব কত r, তাহলে তোমাকে লিখতে হবে r স্কয়ার। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা এরকম একটা সমীকরণ দিয়ে রাখি, এরকম সমীকরণ আমরা পাই না, এক নম্বর সমীকরণ দিয়ে রাখি। ঠিক আছে, এই পর্যন্ত হলো এক নম্বর সমীকরণ। এরপর দেখো এই জিনিসটা তোমাদেরকে জেনে রাখতে হবে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র, এটা তোমরা উপরের ক্লাসে উঠলে পড়বা, কিন্তু এখন এইটুকু তোমার জেনে রাখতে হবে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে পাই নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে পাই বল সমান ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। এটা হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র, বল সমান ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। এখানে বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি, F, আর ভরকে m, আর অভিকর্ষজ ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, একটু আগে আমরা শিখেছি g। তাহলে বল সমান F দিয়ে, ভরকে m এবং অভিকর্ষজ ত্বরণকে g দিয়ে প্রকাশ করলাম। তাহলে এইটা একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম 2 নাম। ঠিক আছে, এরপর আমরা চলে যাই, মুছে ফেলি প্রশ্নটা, একটু মুছে ফেলি। তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে পাই 1 ও 2 নং সমীকরণ হতে পাই
দেখো এই এই মানটাও f, ওর মানটাও f, ওর মানও f, ওর মানও f। সুতরাং দুইটা f আমি বাদ দিয়ে এইটা সমান সমান এটা লিখতে পারি। দেখো আমি লিখতে পারি mg সমান সমান এইটা একবার লিখে দেব, mg সমান সমান g m r স্কয়ার। ঠিক আছে, দুইটা f আমরা দুই পাশ থেকে বাদ দিলাম, দুইটা মানে f, তাই এই দুইজন সমান। তো দুই পক্ষ থেকে দেখো এখানে একটা m আছে, এখানে একটা ছোট হাতের m আছে, m m কিন্তু কাটা যায়, তাহলে থাকে হলো g সমান সমান এখান থেকে একটা g, এখান থেকে একটা m, আমি উপরে লিখে ফেললাম এইটার উপরের সংখ্যা আর r স্কয়ার। তাহলে এরকম দাঁড়াইলো। তাহলে দেখো আমরা একটা কি পেয়ে ফেললাম, আমরা অভিকর্ষজ ত্বরণ g এর একটা সমীকরণ বের করে ফেললাম। এই সমীকরণটা তোমার পরবর্তী অনেক বিষয়ে কাজে লাগবে, অনেকগুলো বিষয়ে তোমার এই সমীকরণটা কাজে লাগবে। তো g এর মান হলো কি g m বাই r স্কয়ার। এখানে g কি মহাকর্ষীয় ধ্রুবক, যার একটা মান আছে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, আর m হলো কি পৃথিবীর ভর, আর r কি পৃথিবীর উপরে বা পৃথিবীর ব্যাসার্ধ বা পৃথিবীর উপরে বা পৃথিবীর নিকটস্থ কোনো বস্তুর দূরত্ব, পৃথিবী থেকে কোনো বস্তুর দূরত্ব ছিল এটা। তো দেখো এখান থেকে এখন আমি প্রশ্নটা অ্যানসার করে ফেলি। আমার প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল এরকম যে অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। দেখো এখানে কোনো বস্তুর ভর উপস্থিত নাই এই সমীকরণটাতে। এটা যদি একটা সমীকরণ দিয়ে রাখি 3 নং সমীকরণে তোমার কোনো বস্তুর ভর নাই, মানে ছোট হাতের m নাই। দেখো সুতরাং দেখা যাচ্ছে যে 3 নং সমীকরণে বস্তুর ভর অনুপস্থিত, বস্তুর ভর নাই। কারণ অভিকর্ষ ত্বরণ বের করতে বস্তুর ভরের কোনো প্রয়োজন হয় না। আমরা দেখতেছি অভিকর্ষ ত্বরণের এটা হলো সমীকরণ, এটাতে কোনো বস্তুর ভরের প্রয়োজন হয় না। সুতরাং বস্তুর ভর অনুপস্থিত, সুতরাং কি বলা যায় অভিকর্ষজ ত্বরণ বা g, অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে না। তাহলে অভিকর্ষজ ত্বরণ বের করতে হলে তোমার বস্তুর ভরের উপর ডিপেন্ড করতে হবে না। ঠিক আছে, তাহলে আরেকটা বিষয় ছিল যে অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে বস্তু নিরপেক্ষ, হ্যাঁ বস্তু তো এখানে নাই, অভিকর্ষজ ত্বরণ বের করার জন্য বস্তুর কোনো দরকার নাই, কিন্তু স্থান নিরপেক্ষ নয় কেন? দেখো স্থানের উপর ডিপেন্ড করবে কেন? কারণ দেখো জি এটা কিন্তু ধ্রুবক, জি এর মানটা কিন্তু ধ্রুবক, একদম নির্দিষ্ট। এম 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 দেখো এম পৃথিবীর ভর, পৃথিবীর ভর কখনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, এমও কিন্তু নির্দিষ্ট। কিন্তু দেখো আর পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু সব জায়গায় সমান না। আমরা জানি পৃথিবীটা কিন্তু সম্পূর্ণ গোলাকার না, এরকম মেরু অঞ্চল আছে, কোনো দিকে একটু চাপা আছে। সুতরাং পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় কি হবে না, একরকম হবে না। সুতরাং তুমি মেরু অঞ্চলে গেলে একরকম জি এর মান পাবা, বিষুব অঞ্চলে গেলে একরকম জি এর মান পাবা, সব জায়গায় জি এর মান একরকম হবে না। কারণ হলো তোমার পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান নয়, এজন্য জি এর মানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। এজন্য বলতেছে যে বস্তু নিরপেক্ষ হলেও, মানে বস্তুর উপর নির্ভর করবে না, কিন্তু স্থান নিরপেক্ষ, মানে স্থানে নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গেলে জি এর মান ভিন্ন হবে। সুতরাং বলা যায় কি এই পর্যন্ত এসে তুমি বলে দিবা জি এর মান অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। একই অ্যান্সার, তুমি এই 3 নং সমীকরণ বের করে এটা বললেই হবে, কারণ স্থান নিরপেক্ষ নয়, কারণ স্থানের উপর নির্ভর করবে জি এর মানটা। তো এই ছিল আজকের ক্লাসে, আজকে এই পর্যন্তই। তো জি এর মান সম্বন্ধে একটু বলে নেই যে জি এর মানটা কিন্তু তোমার সাধারণত ধরা হয় কত জানো, 9.8 ধরা হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু এটা ত্বরণ একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে জি এর মানটা কিন্তু সাধারণত ধরা হয় 9.8। এটা আদর্শ মান, বিজ্ঞানে বের করে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর দেখো যখন কোন উপর থেকে কোনো বস্তু ফেলা হয় সেটা সাধারণত প্রতি সেকেন্ডে এরকম বেগ তার 9.8 করে বাড়ে।
ঠিক আছে, প্রতি সেকেন্ডে বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ে, এই জন্য জি এর মানটা সাধারণত 9.8 ধরা হয়। তো এইটা ছিল বিষয়, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারলাম আজকের ক্লাস থেকে। তোমরা আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।